তার মুখ থেকে শিকার ফসকে গেছে, সে প্রচন্ড হিংস্র হয়ে উঠেছে আর সেই সঙ্গে গর্জন করে যাচ্ছে। সেই ছেলেটি বলল যে ভোরের দিকে তার স্ত্রী জ্ঞান হারায়। সকালবেলায় চিতাটার আর কোনো সারা শব্দ না পেয়ে সে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছিল আর করবেট সাহেবকে দেখে নেমে এসে ঘটনাটা বলল। জিম করবেট এবার বললেন যে ঠিক আছে চলো দেখে আসি তোমার বউকে। সে উঠে গিয়ে দেখে যে মেয়েটাকে বাগে ধরেছিল তার বয়স বেশি না, 18-19 বছর হবে, কিন্তু তার গলায় 4টে ফুটো আর বুকের মাংস খুবলে নিয়ে গেছে চিতাবাঘ। সে ভয়ঙ্কর অবস্থা, সারা রাত রক্ত পড়েছে এবং তাতে পচন ধরে গেছে। জিম করবেট পরিষ্কার বুঝলেন যে এই মেয়েটিকে বাঁচানো যাবে না, কারণ খুব কাছাকাছি যে হসপিটাল সেই আলমোড়া, সে 60 মাইল দূরে। ওখান থেকে সাহায্য আনা ও আনতে আনতে মেয়েটা মরে যাবে। তিনি তখন ঠিক করলেন যে বাঘটারই মোকাবিলা তিনি করবেন। জিম করবেট ঠিক করলেন যে সেই রাতে তিনি বাঘটাকে মারার ব্যবস্থা করবেন। ছেলেটিকে তিনি বললেন যে একটা কাজ করব আমি, যে ওই নিচের ঘরে একটা ছোট্ট, ওই বাড়ি আর কি নিচে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরে তিনি জেগে রাতে বসে থাকবেন। ছেলেটি ভয় পেল, বললো না না সাহেব আপনি এ কাজ করবেন না, বাঘ তাহলে আপনাকেই হত্যা করবে, আপনাকেও ছাড়বে না। তো যাই হোক, তার কথা না শুনে জিম করবেট ওই রাত্রে নিচের ঘরে চুপচাপ রাইফেল রেডি করে, দোনলা বাঘ মারা রাইফেল রেডি করে বসে থাকলেন। আস্তে আস্তে চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, 1 হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না। তিনি তখন ভাবলেন যদি চিতাটা আসে এবং ঘরের দরজা দিয়ে ঢুকে তাকে আক্রমণ করে, তিনি কিছুই বুঝতে পারবেন না, তার আগেই তার গলার টুটি কেটে দেবে চিতাবাঘ। যাই হোক, তিনি তার চোখ কান খোলা রেখে বসে রইলেন। আর একটা জিনিস তোমরা জেনো, বড় বড় শিকারীদের ইন্দ্রিয়গুলো খুব সজাগ হয়, বিশেষ করে কান। সামান্য নড়াচড়ার কোনো কিছুর আওয়াজ পেলেই তাদের কান সক্রিয় হয়ে ওঠে। যখন যারা চোখে দেখতে পান না অন্ধকারে, তখন তাদের কান সব কথা শোনে, সব কথা বলে। যাই হোক, আস্তে আস্তে চাঁদ উঠলো, চিতাটার কিন্তু কোনো সারা শব্দ নেই, কিন্তু আশেপাশে ঝোপঝাপে 2-4টে রাতচরা পাখি, একটা খ্যাঁক শিয়াল ডাকলো। অভিজ্ঞ সাহেব পরিষ্কার বুঝলেন যে মৃত্যুদূত কাছেই এসে গেছে, ঝোপের ওপারেই সে আছে এবং সুযোগের অপেক্ষায়। সাহেব বুঝতে পারলেন তাকে হয়তো দেখতে পেয়েছে চিতাটা। এরপরে আস্তে আস্তে চাঁদ ডুবে গেল, চারিদিক গভীর অন্ধকার। ভোরের এই টাইমটা কিন্তু খুব মারাত্মক। যাই হোক, সজাগ হয়ে বসে রইলেন সাহেব, কিন্তু সে রাতে কোনো বিপদ ঘটল না। পরের দিনকে তাকে খুঁজতে খুঁজতে সেখানকার লোকজন কয়েকজন এসে হাজির। তাদের সঙ্গে ওইখানকার ঠিকাদার যে ওভারসিয়ার সাহেব তিনিও ছিলেন। তাকে বললেন যে এর জন্য কিছু ওষুধ টষুধের ব্যবস্থা করতে, যাতে আলমোড়া থেকে আসে। ঠিক সেই সময় ছেলেটা দৌড়তে দৌড়তে নেমে এসে সাহেবকে বলল, সাহেব ওষুধের আর প্রয়োজন নেই, কারণ তার স্ত্রী আগের দিন রাত্রেই মারা গেছে। জিম করবেট মনে করলেন যে যাক, একদিক থেকে ভালোই হলো, কারণ ওই মেয়েটি কোনোভাবেই বাঁচত না, উল্টো সে আরো যন্ত্রণা পাচ্ছিল। এরপর জিম করবেট তার সঙ্গে লোকেদের সঙ্গে চলতে শুরু করলেন। কাছাকাছি একটি গ্রামে গিয়ে উঠলেন। সেখানকার সব লোকজন তাদেরকে ঘিরে ধরলো যে সাহেব এসে গেছেন, সাহেব এসে গেছেন, তাদের এই আতঙ্কের হাত থেকে, এই ত্রাসের হাত থেকে রক্ষা করবেন, এই মানুষকে বাঘটাকে মেরে তারা রক্ষা করবেন। তিনি শুনলেন যে সেই গ্রামটার ওপরে একটি গ্রামে গত 7 দিন আগে চিতাটা 2জন মানুষ মেরেছে। তার থেকে পূর্ব দিকের একটা গ্রামে 3-4 দিন আগে একজনকে মেরেছে। সেই গ্রামে, যে গ্রামে তিনি তখন গেছিলেন, 2-3 দিন আগে একজনকে মেরে তাকে জঙ্গলে টেনে নিয়ে গেছে। তিনি গ্রামটার আশেপাশে ঘুরলেন, কিন্তু বুঝতে পারলেন যে চিতাটা কিন্তু এখন সেখানে নেই। একজন সেই সময় এসে খবর দিল যে চিতাটা পানার নামক একটা গ্রামে প্রচন্ড অত্যাচার চালাচ্ছে, আর পানার বলে যে গ্রামটা, ওটা যেতে অনেক দূর সেখানে। তো ওখানকার মুখিয়া অর্থাৎ গ্রামের যে সর্দার, তিনি বললেন যে সাহেব আপনি এভাবে যেতে পারবেন না, আর পানার নদী এই সময় প্রচন্ড বেগে বইছে, আমি একজন পথ প্রদর্শককে দিয়ে দিচ্ছি, সে আপনাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, জিম করবেট এবং তার দলবল সেই পথ প্রদর্শকের দেখানো রাস্তা ধরে গিয়ে অবশেষে পানার গ্রামে পৌঁছল। তাঁরা এবার কিন্তু পৌঁছে গেছেন মানুষ খেকর
মূল এলাকায় খুব সাবধানে খুব সতর্ক হয়ে তারা পথ চলতে লাগলেন। এই পানার গ্রামে বেশ কয়েকজনকে চিতাবাঘটা হত্যা করেছে এবং ঝোপে টেনে নিয়ে গিয়ে তার মাংস খেয়েছে। যাই হোক, জিম করবেট দুটো ছাগল কিনলেন টোপ হিসেবে মানবেন বলে। পানার গ্রামের সর্দার তাদের থাকবার একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন। তার সঙ্গের লোকেরা একটা দোতলা বাড়িতে থাকলো, আর তিনি সেই বাড়ির একতলার একটা ঘরে থাকবেন ঠিক করলেন। দুটি ছাগল তিনি কিনেছেন। তার সঙ্গের লোকদের দিয়ে একটা ছাগলকে সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে জঙ্গলের রাস্তার ধারে বেঁধে রেখে এলেন, আর একটা ছাগলকে বাঁধলেন ঠিক নিজে যেখানটায় আছে তার থেকে আন্দাজ 30 ফুট দূরে। এবার ছাগল দুটো তিনি শুনলেন যে খুব ডাকাডাকি করছে। প্রথম রাত থেকে এই ছাগলটা ডাকছে, ওই ছাগল উত্তর দিচ্ছে, ওই ছাগল ডাকছে, এই ছাগল উত্তর দিচ্ছে, অর্থাৎ দুটো ছাগলে খুব কথোপকথন চলতে লাগলো। কিছুক্ষণ বাদে বৃষ্টি নামলো, ঝমঝম করে খানিক বৃষ্টি হয়ে গেল। তিনি ঘুমিয়েও পড়েছিলেন। ভোরের দিকে তার ঘুম ভাঙলো। তিনি লক্ষ্য করলেন যে তার ঘরের সামনে যে ছাগলটা বাঁধা আছে সেটা কিন্তু নিশ্চিন্তে বসে আছে এবং ঘাস খাচ্ছে, আর দূরে যে ছাগলটাকে বেঁধে রাখা আছে তার দিক থেকে কোনো সারা শব্দ নেই। তখন তিনি তার চাকরদের বললেন যে তোমরা জল খাবার বানাও, আমি আসছি বলে জিম করবেট টুকটুক করে হাঁটতে হাঁটতে সেই দিকে গেলেন। গিয়ে ছাগলটাকে দেখতে পেলেন না, ছাগলের কোনো চিহ্ন নেই। এমনকি বাঘে যে ছাগলটাকে মেরে টেনে নিয়ে গেছে সেরকম কোনো প্রমাণও তিনি পেলেন না, কারণ আগের দিন রাতের ঝড় বৃষ্টিতে সমস্ত প্রমাণ ধুয়ে মুছে গেছে। তিনি তখন কি করেন? তিনি বুঝতে পারলেন যে দড়ি ছেঁড়া ছাগলটাকে সেই চিতাবাঘেই মেরেছে এবং নিয়ে গেছে সামনের জঙ্গলে। এছাড়া নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তিনি একবার ভাবলেন যে জঙ্গলে গিয়ে অনুসন্ধান করেন। তারপরে দেখলেন যে যতই সাবধানে যান না কেন একটুখানি হলেও পাতার আওয়াজ হবে, তাতেই চিতাটা সেখান থেকে কিন্তু সরে পড়তে পারে। তাই তিনি এই রিস্ক আর নিলেন না। তিনি চলে এলেন, এসে খাওয়া দাওয়া করলেন, সঙ্গী সাথী গ্রামের লোকেদের সঙ্গে আলোচনা করলেন। এবার তিনি বিকেলের দিকে গ্রামের লোকেদের এবং তার সঙ্গীদের বললেন যে তিনি আজকে রাতে অভিযানে নামবেন।